গল্পের আড্ডাখানার নতুন উদ্যোগ। আমরা হাজির হয়েছি নৈতিক গল্পের মহা আসর সাজিয়ে। বর্তমান সময়ে চারিদিকে মানসিক অবক্ষয়ের এই পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রজন্মকে সৎ পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা নিয়ে আমাদের এই প্রয়াস। আসুন সকলে মহা সমারোহে এই উদ্যোগকে স্বাগত জানাই। নিজ ব্যক্তিত্বের বিকাশের পথে এক পা এগিয়ে আসতে আমাদের সঙ্গে যুক্ত হন আজ। শুরু হচ্ছে সৎ লোক। এক দেশে এক ধনবান ব্যক্তি বাস করতেন। তিনি একটি দেব মন্দির প্রতিষ্ঠা করে দেব পুজোর জন্য একজন পূজারীকে নিযুক্ত করেছিলেন। মন্দিরের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য অনেক জমি জায়গা, চাষের ক্ষেত এবং ফুল ফলের বাগান ইত্যাদি মন্দিরকে দান করেছিলেন। তিনি এমন ব্যবস্থা করতে চেয়েছিলেন যাতে মন্দিরের যে কোনো ক্ষুধার্ত ব্যক্তি, দিন দুঃখী অথবা সাধু সন্তই আসুক না কেন, কিছুদিন ওখানে থাকতেও পারবে এবং দেবতার প্রসাদও পাবে। তার একমাত্র লক্ষ্য ছিল মানুষের সেবা করা। মন্দিরের সম্পত্তি দেখাশোনার জন্য তিনি একজন সৎ এবং যোগ্য লোকের সন্ধান করছিলেন, যিনি মন্দিরের সমস্ত কর্মপদ্ধতি সঠিকভাবে পরিচালনার দায়িত্বে থাকবেন। এই খবর জেনে বহু লোক ওই ধনী ব্যক্তির কাছে আসতে লাগলেন যাতে ওই পদে নিযুক্ত হওয়া যায়, কারণ তারা জানতো এই পদে বহাল হলে মোটা টাকা মাইনে পাবে। বণিক মশাই, আপনি আমায় কাজে রাখুন। আমায় রাখলে আমি আপনাকে দ্বিগুণ লাভ করাবো। আবার আরও একজন প্রার্থী বললেন, আমায় যদি মাসে আপনি 50,000 টাকা দেন তাহলে আমি রাজি আছি। বণিক তাদের উদ্দেশ্য বুঝে ফেললেন এবং বললেন, আমার একজন প্রকৃত ভালো মানুষ দরকার, যিনি সৎ, নিঃস্বার্থ, অন্তর থেকে মন্দিরের সেবা করতে চান। আমি নিজেই তাকে পরীক্ষা করে নেব। লোকেরা মুখ ফিরিয়ে তাকে মনে মনে গালাগালি দিতে থাকে আর বলে, এই যুগে শত লোক কোথায়? ধোকা খাবেই এই লোকটা। তাকে অনেকেই মূর্খ, এমনকি পাগল বলেও মনে করত, কিন্তু তিনি ওইসব কথায় কান দিতেন না। দেবতার মূর্তি দর্শনের জন্য মন্দিরের দরজা খোলার সময় অসংখ্য দর্শনার্থী বিগ্রহ দর্শনের জন্য আসত। তখন ওই ধনী ব্যক্তি নিজের অট্টালিকার ছাদে দাঁড়িয়ে মন্দিরগামী প্রত্যেকটি দর্শনার্থীকে নীরবে নিরীক্ষণ করতেন। দিন কয়েক পর একদিন একজন লোক মন্দিরে দেবমূর্তি দর্শনের জন্য এলেন। তার পরনে ছেঁড়া ময়লা কাপড়। সে লেখাপড়া বিশেষ কিছু জানতো না। ঠাকুর প্রণাম করে চলে যাওয়ার সময় ভদ্রলোক তাকে নিজের কাছে ডেকে পাঠালেন। আপনি এই মন্দিরে দেখাশোনার দায়িত্ব নেবেন? আমি তো শুধু একবার এসেছিলাম দেবতার দর্শন নিতে। তাছাড়া আমার বেশি লেখাপড়াও নেই। আমি এত বড় মন্দিরের কাজকর্ম পরিচালনা করব কি করে? আমার তো বেশি লেখাপড়া জানা লোকের দরকার নেই। আমি একজন সৎ এবং পরোপকারী লোককে মন্দিরের দায়িত্ব দিতে চাই। এত লোক থাকতে আমাকেই কেন ভালো লোক বলে বিবেচনা করলেন? আমি জানি আপনি একজন ভালো মানুষ। মন্দিরে যাওয়ার পথের মাঝে একটা ইটের টুকরো মাটিতে পোঁতা ছিল, আর তার একটি কানা মাটির ওপরে বেরিয়েছিল। আমি এখানে অনেক দিন থেকেই লক্ষ্য করছি, ওই ইটে অনেক লোকের পায়ে চোট লাগে। তারা হোঁচট খেয়ে পড়েও যায়, কিন্তু ইট সরানোর চেষ্টা না করেই খোঁড়াতে খোঁড়াতে তারা চলে যায়। আপনার তো এই ইটে আঘাতও লাগেনি, তবুও আপনি সেটা দেখেই তুলে ফেলার ব্যবস্থা করলেন। আমি দেখলাম আপনি আমার লোকজনদের কাছ থেকে একটি শাবল চেয়ে নিয়ে ইটের টুকরোটা তুলে দিলেন, আর সেই জায়গাটার মাটিটাকে সমান করে দিলেন। রাস্তায় পড়ে থাকা কাটা, কাঁকড় আর হোঁচট খাওয়ার মতো ইট পাথরের টুকরো সরিয়ে দেওয়া তো প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য। আমি তো সেটুকুই করেছি মাত্র। নিজের কর্তব্য কি তা জানা এবং পালন করাই তো প্রকৃত ভালো লোকের লক্ষণ। সততা শুধু বইয়ের পাঠ নয়, অথবা মুখে মুখে বুলিয়ে আওড়ানোর বস্তুও নয়। বাস্তব জীবনে প্রয়োগ করতে না পারলে সততা শুধু শব্দের সার্থকতাতেই থমকে যায়। তাই অনুধাবনের দ্বারা সত্য, মিথ্যা এবং ঠিক ভুল বিচার করতে শেখাও বিশেষ প্রয়োজন।
মানসিক বিবেক জাগ্রত করতে পারলেই সততা সার্থক এবং স্বয়ংসম্পূর্ণ।